গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। ঠিক এমন সময় খাটের দিকে আমার চোখ গেল। কি দেখছি আমি? বিছানার চাদরখানা যে আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে। নিজের চোখে বিশ্বাস হলো না। চোখ দুটো দু হাতে ভালো করে রোগড়ে ভালো করে আবার সামনে তাকিয়ে দেখি খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে এক কিম্ভূত কিমার্কা মূর্তি। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজ আপনাদের জন্য থাকছে ভূত পেতনির কথা পর্ব 2। বাংলা সাহিত্যের বেশ কিছু স্বনামধন্য লেখকের ছোট গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন ভূত পেতনির কথা। তার মধ্যে আজকে আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী হেমেন্দ্র কুমার রায়ের সম্মিলিত কয়েকটি গল্প। আজকের গল্পের আর্টওয়ার্কের রূপ, ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র চরিত্রে ও পরিচালনায় সমৃদ্ধি ও আমি শুভ। শুনতে থাকুন আজকের নিবেদন ভূত পেতনির কথা পর্ব 2। দাদু, আজকে আবার ভূতের গল্প শুনবো? দাদু পাশের থালা থেকে একটু মুড়ি মুখে তুলে বলল, হ্যাঁ, আজকে একটা ভূতের গল্প বলবো, বুঝলে? হ্যাঁ। সন্ধেতে আজকেও এসে বসে পড়েছি দাদুর কাছে। আমরা সবাই মানে ভোলা, মিনি আর আমি। অনি অবশ্য আজ আসতে পারিনি, সে গেছে পিসির বাড়ি বেড়াতে। মিনি বলল, দাদু সত্যি ভূতের গল্প? দাদু হেসে বলল, আবার সব গল্পই যে সত্যি দিদিভাই। হ্যাঁ, তা তোমরা আবার ভয় পাবে না তো? হ্যাঁ, কি? না দাদু, ভয় পাবো না। কিন্তু দাদু, ভোলা কিন্তু ভয় পেয়ে যাবে। না গো দাদু, মিনি এমনি বলছে। দাদু তুমি শুরু করো। বেশ, তাহলে বলি, শোনো। তোমরা কোণারকের নাম নিশ্চয়ই শুনেছ। কোণারক হচ্ছে একটি জায়গার নাম, পুরী থেকে প্রায় 18 মাইল দূরে। সেখানে খুব পুরনো একটি ভাঙাচোরা সূর্য মন্দির আছে। মন্দিরের বেশিরভাগ এখনো ভেঙে পড়েছে বটে, কিন্তু যেটুকু এখনো দেখতে পাওয়া যায় তা এত সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকরা দলে দলে দেখতে আসে। কোণারক ও পুরী ধামের মাঝখানকার 18 মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না। এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে ওই জগন্নাথের মন্দির, আর একদিকে আছে কোণারকের সূর্য মন্দির। একদিকে দেখা যায় অনন্ত সমুদ্র, আর একদিকে আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর। তাই বালুকা রাশির রাজ্যে ছোটখাটো একটি বন জঙ্গল শ্যামলতা পাওয়া যায় কেবল ওই কোণারকের ভাঙা দেউলের আশেপাশে। এই বন জঙ্গলের মধ্যেই একটি সরকারি ডাক বাংলো আছে। আমি যখন সেই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলাম, তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রয় আমার চোখে পড়েছিল। বাংলোর ভিতরে দুখানি শোবার ঘর, তার একখানাতে ছিলাম আমি,
এবং আর একখানা দখল করেছিলেন আর একজন অপরিচিত ভদ্রলোক। পরে তার সঙ্গে পরিচয় হয়েছিল। তার নাম হচ্ছে পূর্ণবাবু, কলকাতার কোন কলেজের অধ্যাপক। এখানে এসেছেন কোণারকের মন্দির দেখবার জন্য। কোণারকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী। একদিন সন্ধ্যার আগে আমি ওই নদীর ধার দিয়ে বেড়াচ্ছি। হঠাৎ কিসে আমার পা যেন ঠুকুর খেলো। হেঁট হয়েছে দেখি বালির ভিতর থেকে কি একটা জিনিসের হাতখানা বেরিয়ে আছে। খানিক টানাটানি করতেই ভালো করে পরীক্ষা করে বুঝলাম সেটা হচ্ছে অদ্ভুত আকারের একটা বাঁশি। অন্যমনস্ক ভাবে সেটা হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরে চললাম। যখন বাংলোর খুব কাছাকাছি এসে পড়েছি তখন কেন জানি না আমার মনে হলো একবার পিছন পানে ফিরে আমার তাকানো উচিত। ফিরে দাঁড়িয়ে দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হন হন করে আমার দিকে এগিয়ে আসছে। তার যেন খুব তাড়া, অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না। অন্তত তার ভাবভঙ্গি দেখে আমার এরকমটাই মনে হলো। সে যেন আসছে তো আসছে, আসছে তো আসছে। সে আসছে অথচ আসতে পারছে না। সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না, অথচ তাকে ভালো করে দেখবার জন্য মনের ভিতরে এক একটা তীব্র কৌতূহল জেগে উঠল। বাংলোর ঘরের ভিতর বসে বাতির আলোতে বাঁশিটাকে ভালো করে দেখি। সেটা মোটেই একালের নয়, তামার বাঁশি, এবং বয়স হয়তো কোণারকের মন্দিরেরই মতো সুপ্রাচীন। তার গায়ে কতগুলো যেন অক্ষর খোদা আছে, কিন্তু সেগুলো যে কোন ভাষার তা কিছুই বোঝা গেল না। এই সেকেলে বাঁশিটা কখনো বাজে কিনা দেখবার জন্য তার ছিদ্রতে একটা ফুঁ দিলাম। অবাক কাণ্ড, আমার সেই সামান্য ফুঁয়েই বাঁশিটা হঠাৎ তীক্ষ্ণ ও তীব্র স্বরে বেজে উঠল। বাঁশি যে এত জোরে বাজতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। চমকে উঠে বাঁশিটা টেবিলের ওপর রেখে দিলাম। ঠিক তখনই একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বাইরে থেকে ঘরের ভিতরে সে আছড়ে পড়তেই ঘরের বাতিটা সাথে সাথে নিভে গেল। জানালা বন্ধ করে আমি আবার বাতি জ্বালালাম। এখন আবার কে ডাকে? এগিয়ে গিয়ে দরজাটা খুললাম, আর সাথে সাথে একটা ঝোড়ো হাওয়ার দমকা এসে ঘরের ভিতর ঢুকে পড়ল। কিন্তু দরজা খুলে কাউকেই দেখতে পেলাম না। হয়তো আমারই মনের ভুল। দরজায় শব্দ হয়েছে ওই হাওয়ার জন্যই। সেই রাত্রে হাওয়ার জোর ক্রমেই বেড়ে উঠতে লাগলো। দরজা জানলায় ক্রমাগত ঠেলা মেরে উন্মাদ হাওয়া কেবলই যেন ঘরের ভিতর আসতে চায়। তার আওয়াজ শুনে আমার মনে হলো কোণারকের প্রাচীন ভগ্ন মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে, যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ জ্যান্ত হয়ে
কাতর কান্না শুরু করে দিয়েছে। অসংখ্য যক্ষর দল এই এই বাংলোর চারদিকে ঘিরে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে। দরজায় করাঘাত করছে তারাই। খুব অস্বস্তি হচ্ছে, ভীষণ। তবুও মনে হলো কোনো মতে মন থেকে এই সব অকারণ দুশ্চিন্তা তাড়িয়ে এখন ঘুমোবার চেষ্টা করাই উচিত। চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খানিক পরেই চোখে একটু তন্দ্রার আমেজ এলো, কিন্তু ঘুম আসবার আগে আমার কেমন যেন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা নেই। আমার পাশেই যেন আর একজন কেউ শুয়ে আছে। টেবিলের ওপর বাতিটা তখনও জ্বলছিল। সেই আলোতে আমি আড়ষ্টভাবে পাশ ফিরে দেখি, কই বিছানায় আমি ছাড়া আর তো কেউ নেই। নিজের মিথ্যা ভয়ে নিজেই মনে মনে হেসে আমি আবার চোখ বুঝলাম। কিন্তু তখনই আবার মনে হলো আমার পাশে আর একজনকে শুয়ে পড়েছে, কিন্তু আর পাশ ফিরে দেখলাম না। জোর করে শোবার চেষ্টা করলাম। এইভাবে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। সকালবেলায় বেড়াতে বেরিয়েছি। পথে হঠাৎ পূর্ণবাবুর সঙ্গে দেখা, কিন্তু তিনি যেন কিরকম এক চোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? মানে কাল সারা রাত কি আপনার ভালো ঘুম হয়নি? কেন বলুন তো? না মানে কাল সারা রাত আপনার ঘরের ভিতর থেকে নানা রকম শব্দ এসেছে। কে যেন টেবিল চেয়ার সরাচ্ছে, সবসময় লাফালাফি আর ছুটোছুটি করে বেড়াচ্ছে, দুম দুম করে জানলা খুলছে আর বন্ধ করছে। আর এই সব গোলমালে আমিও কাল রাতে ঘুমাতে পারিনি। বলেন কি? কিন্তু কাল রাতে তো আমার ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সে কি? তাহলে বোধহয় আমারই শুনতে ভুল হয়েছে। আওয়াজগুলো তাহলে অন্য কোনো জায়গা থেকে এসছে বলে মনে হয়। এমনি সব কথা বলতে বলতে ফিরে এসে আমরা বাংলোর বারান্দার উপর উঠছি। এমন সময় আমার ঘরের ভিতর থেকে হাউ মাউ করে চেঁচাতে চেঁচাতে একটা ছেলে ছুটে বেরিয়ে এলো। সে আমাদের বাংলোর গার্ডের ছেলে। যে দেখি ভয়ে সে ঠক ঠক করে কাঁপছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে? কি হয়েছে তোর? ওখানে খাটেকে বসে আছে, ওখানে খাটেকে বসে আছে। দৌড়ে ঘরের ভিতর গিয়ে দেখি খাটের ওপর তো কই কেউ নেই, কেবল বিছানার চাদরখানা এলোমেলো হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝে পড়ে রয়েছে। এই ছেলে, এই ছেলে, এখানে তো কেউ নেই। ছিল তো, ওই 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 খাটেই পড়েছিল। ঠিক 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 যেন ঠিক যেন একটা সাদা কাপড়ে তৈরি মূর্তি। আমাকে দেখেই সে খাট থেকে নেমে এলো। হ্যাঁ, বোধহয় এখানকার কোনো লোক ওই চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখে আবার পালিয়ে গেছে, বুঝলেন কিনা? আমারও তাই মনে হলো। ছেলেটাকে থিতু করে ঘরে পাঠিয়ে দিলাম। সেদিন সন্ধ্যের পর টেবিলের ধারে বসে আমি বই পড়ছি। হঠাৎ চোখ পড়ল সেই তামার বাঁশির দিকে। এই ছোট্ট বাঁশিটা কাল কিরকম জোরে অস্বাভাবিক স্বরে বেজে উঠেছিল সেই কথা মনে পড়ল। এমন অদ্ভুত করণের বাঁশিও আমি আগে কখনো দেখিনি। এমন তীব্র আওয়াজও কখনো শুনিনি।
বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজাবার চেষ্টা করলাম। একটি মাত্র ফু দিতেই সেটা এমন বিকট স্বরে বেজে উঠল যে আমার যেন কান ফেটে গেল। বড় মুহূর্তেই বাইরে থেকে বিষম ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভিতর ঢুকে আলোটাকে একেবারে নিভিয়ে দিল। ঘরের জানলা দরজা বন্ধ করে আলোটা আবার জ্বেলে এবার অবাক হয়ে ভাবতে লাগলাম, বাইরে তো কোনো দুর্যোগ নেই, তবু আচমকা এমন ঝোড়ো হাওয়া উঠল কোথা থেকে? হ্যাঁ, কাল এই ব্যাপারটা হয়েছিল আর আজও তাই। ঠিক এমন সময় খাটের দিকে আমার চোখ গেল। কি দেখছি আমি? বিছানার চাদরখানা যে আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে। নিজের চোখে বিশ্বাস হলো না। চোখ দুটো দুহাতে ভালো করে রোগড়ে ভালো করে আবার সামনে তাকিয়ে দেখি খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে এক কিম্ভূত কি মার্কা মূর্তি। ধবধবে সাদা কাপড়ের মতন তার দেহ, তার হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু তার চোখ, নাক, ঠোঁট কিচ্ছু দেখা যায় না। কি ভয়ানক! মূর্তিটা উঠে দাঁড়ালো, দুদিকে দুহাত বাড়িয়ে বাঁধো বাঁধো পায়ে কি যেন একটা ধরবার চেষ্টা করছে সে। তার ভাব ভঙ্গি অন্ধের মতন, কিন্তু সে কাকে খুঁজছে? আমাকে না তো। এ কথা মনে হতেই আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই শব্দ পেয়ে অন্ধ মূর্তিটা সবেগে আমার দিকে আসতে লাগলো। আমি তখন এক লাফে দরজার কাছে এসে পড়েছি। পাগলের মতন দরজা খুলে বেরিয়ে পড়ে চেঁচাতে লাগলাম, বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। চারিদিক থেকে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। সবাই ছুটে এসেছে আমার দিকে। আমার ডাক শুনে তাদের মধ্যে পূর্ণবাবুর গলা শুনলাম। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ঘরের ভিতরে সেই সাদা কাপড়ের মূর্তিটা, সকলে ঘরের ভিতরে গেল। কই, কেউ তো এখানে নেই। কি হয়েছে? হতভম্বের মতো ঘরে ঢুকে দেখি সত্যি কেউ নেই। সেই মূর্তি অদৃশ্য হয়েছে। কেবল মেঝের উপর দরজার কাছে বিছানার চাদরখানা গড়াগড়ি দিচ্ছে। এমন সময় কোনারকের মঠের সেই তান্ত্রিক সন্ন্যাসী ঘরের ভেতর ঢুকলেন। তারপর বাজখাই স্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে? এখানে তো গোলমাল কেন? বলতে বলতে তার চোখ হঠাৎ টেবিলের ওপর পড়ে খানিকক্ষণ স্থির হয়ে রইল। তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে তামার সেই বাঁশিটা হাতে তুলে নিয়ে সেটাকে গভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। হ্যাঁ, এটা এখানে এলো কেমন করে? আমি এটা চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি। সন্ন্যাসী ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, এই বাঁশিটাকে আমি সমুদ্রে বিসর্জন দিতে চললাম। এ হচ্ছে জাদুঘরের অভিশপ্ত বাঁশি। এর কাজ শুধু অমঙ্গলকে ডেকে আনা। অমঙ্গল। দাদু থামল। ততক্ষণে চা এসে গেছে, আর আমাদের জন্য গরম গরম বেগুনি।
একটা বেগুনিতে কামড় দিয়ে এবার মিনি বলল, দাদু আরেকটা গল্প। দাদু চায়ে একটা চুমুক দিয়ে বলল, বেশ, তাহলে শুরু করি। আমি এ গল্প আমার বন্ধু সুকুমারের মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেন তাদের সকলের কাছেই ডাক্তার সুকুমার সেনের নাম বড় সুপরিচিত। ডাক্তার সেন অনেকদিন ওই গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সকেভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাগ গুপ্ত যুগের মূর্তি শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ এই নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে ও বহু দেশীয় ও সাময়িক পত্রিকায় এই বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো সব ইট, ভাঙা কাঠের তক্তা বসানো তুলোট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, তারপর টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি তারা। দিন কতক পরের বর্ণনা তার মনোপুত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিতক্ষেপ পোজ হলো না, তাহলে কি করে হবে? তারপর আবার ওই লেন্স হাতে মূর্তিটার এপিঠ ওপিঠ ভালো করে দেখতেন। মূর্তিটার যে ভাঙা হাত সেটার দিকে চেয়ে বলতেন, এ হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল। মানে বেশ বোঝা যাচ্ছে কিনা। তারপর আবার পুরনো টিকিটের উপর নতুন টিকিট আনতেন বৌদ্ধ মূর্তির জন্তুলা। তার এ ব্যাপার দেখে আমার বড় হাসি পেত। আমার যে বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ ও সব চালাকিবাজি রে বাবু, সব চালাকিবাজি। হইলে কোথাকার পাটুলিপুত্র কোথায় চলে গেল, আর ওরা আজ ঘোড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিল এটা অশোকের নাট মন্দিরের গোড়া নাকি অশোকের আস্তাবলের কোণ। তবে এসব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্রবউ সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছে, আমি তখন একটা রাষ্ট্র বিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। এবার আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খানিকক্ষণ খুশ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন। এ কথা সে কথার পর ডাক্তার সেন বললেন, কি একটা চা নাই? আর চলো একটা তোমাকে গল্প শোনে। এটা আমি কখনো কারোর কাছে বলিনি, তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন অবশ্য। বাইরে সেদিন খুব শীত পড়েছিল। দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনবার জন্য আমি বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন। তা বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে তুমি। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক দিন ধরে ঢিবিটা ওই রকমের দেখে আসছে।
এটা কার বা কোন সময়ের তাও কিন্তু তারা বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার এই ঢিপিটা খোঁড়বার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়ার প্রস্তাব হয়, কিন্তু ওই টাকা জোগাড় করতে না পেরে তারা পিছিয়েছেন আর কি। এবার আমার কাছে যখন কথাটা উঠল তখন আমারও মত ছিল না প্রথমটা, কারণ আমার মনে মনে ধারণা ছিল এই যে খরচে যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাওয়ার আশা তো নেই। কিন্তু অবশেষে আমার এই আপত্তি টিকল না, ওটা খুঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো। আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। তা গিয়ে দেখলাম যে ঢিপিটা কাটাতে হবে তার কাছে আরেকটা ঠিক তেমনই ঢিপি আছে, আর এই ঢিপিটার কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে যা প্রায় একদম মজে এসেছে আর কি। ঢিপি দুটো বেশ বড় বড়, ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ওই ঢিবিটার উপরের অংশ একেবারে দুর্গম। পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, আর তার পিছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা কতকটা নির্জন বলতে পারো। সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা একটা প্ল্যান তৈরি করে নিয়ে আমাদের কাজটা আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কয়েকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। এবার পাটনা এক্সকাভেশনের সময়ে এতে আমি খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি আর এইসব করবার আবশ্যকতাটা দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোকও ছিল না, মানে সবাই নতুন আর কি। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে। এবার এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা এবং ছোটটাকে বলে টোলবাটির ভিটা। কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্ত শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে সাংকর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। এই জন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায় জন্মাননি, তাদের ওটা ১৬শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কলঙ্কারের ভিটা। যা সেসব কথা। আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন, আর আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ তা আন্দাজ করেছিলেন ঠিকই, কিন্তু জোর করে কিছু বলতে পারেনি। কিন্তু আমি জোর করে বলতে পারি, কিন্তু বলিনি। এবার কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম, এবার সেইটাই বলবো। কিছু কাল ধরে ঢিপির ওপরকার বন কাটানো হলো, তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে এক ঢাকা মিউজিয়ামের বন্ধু ছিলেন। তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও বেশি একেবারে প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তাঁরই আগ্রহ এবং উৎসাহে আমরা এই কাজে হাত দিই। দিনের পর দিন ঢিপি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব এবং উৎসাহ দেখে আমারও মনে হতো তিনি আশা করেন মাটি খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা তালপাতায় লেখা আস্ত বাংলার ইতিহাসের কোনো পুঁথি অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই হয়তো মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়বে। তা খুঁড়তে খুঁড়তে প্রথমে যেটা বেরোলো সেটা হলো একটা মাটির ঘট। ওরকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না। ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটা যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় আধ ঘট করি,
হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো জানো তো, সেই কড়ি। কোন দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলো তখন সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে অতীত হয়ে গিয়েছিলেন। আর সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গেছে। সঞ্চিত অর্থের আর কোনো প্রয়োজন হয়নি তার। ক্রমে ক্রমে আরো অনেক জিনিস বেরোতে লাগলো। আরো মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মূর্ছে ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুচো, এবং সকলের শেষে যেটা বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটাকে নিয়েই এবার আমার গল্প। অতএব এইটাই ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলে কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। কিন্তু মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো, তখন তার দিকে চেয়েই আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বছর ধরে আমি পরীক্ষা করে আসছি, কিন্তু এটা কি? বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব একটা কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলা পত্রবিরল ঘোড়া নিম গাছের তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন কেমন যেন একটা গোলমাল হয়ে গেল। অল্পক্ষণ, অবশ্য খুব অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব, সৌন্দর্যের ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করার নিটল সে দেবী মূর্তির, তার মুখের দৃঢ় রেখাগুলির, দেহের গঠনের শিল্পভঙ্গির, হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর ধরনের, আর সকলের ওপর মূর্তির মুখের সেই হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে, তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হল। জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাত নানা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভূরেখার নিচে বাঁশপাতার মতো টানা টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটির বা ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের কোনো শিল্পীর হাতের তৈরি। এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি ছিল। এটা আমি অন্য মূর্তিতেও দেখেছি। তা সেদিন রবিবার ছিল। সন্ধেবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথাটা বলবো সে কেবল তুমি বলি তোমার কাছে বলছি। অপরের কাছে কথা বলতে আমার বড় বাধে, কারণ তারা এই কথায় কেউই বিশ্বাস করবেন না। সেদিন অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পুজোর মন্দিরে যেমন ধূপ ধুনো ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, ঠিক সেইভাবে
সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন যেন নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না, মাথার কাছে ঘড়িটা তখন টিকটিক করছিল। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কি একজন দাঁড়িয়ে, তার মস্তক সম্পূর্ণ মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি যেন কোথায় মিলিয়ে গেল। বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত তখন 2টো বাজে। ভালো করে চোখ মুছলাম, কিন্তু ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম আরে গেল যা, রাত দুপুরের সময় এসব ভুল দেখছি, কিরকম হয়তো চোখের ধাঁধা দেখে থাকবো। বেশি কিছু না ভেবে তারপর আবার শুয়ে পড়লাম। একটু এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুম এলো না। তারপর উঠে খানিকক্ষণ বিছানায় বসে থাকলাম। খানিক পর কি মনে হতে আবার শুয়ে পড়লাম। আর তারপরেই সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন যেন আমায় ঘুম নিয়ে এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙবার পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেললে। তারপরই দেখি সেই মুন্ডিত মস্তক পীত বসন জ্যোতির্ময় সেই বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথর বাঁধানো কত চত্বর, কত গম্বুজ দেওয়াল, আর আর অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠনয়ত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আছে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তার ছাত্র। অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্ত পুষ্পগুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতেই সে দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা, উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা যেন ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রের মতো নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাবভাব, পোশাক পরিচ্ছদ, সভার চারিধারে বর্ণা হাতে দীর্ঘ দেহ সৈনিকেরা দাঁড়িয়ে, তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সবার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কি এক মেয়ে। মেয়েটিকে সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক, তার কোমরে ছকছক ইস্পাতের খোপে বাঁকা তলোয়ার তুলছে, গলায় মোটা ফুলের মালা, মুখে বালকের মতন সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাত্রির বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের মতন, একদম ছবির মতন বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে এলো। শীতের দাঁতের দাঁত লাগতে শুরু করলো। পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য, তার উপর থেকে বরফ পড়ছে,
তুষার বাষ্পের চারিধার অস্পষ্ট, সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া, সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘদেহু ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন। তার মাথা যেন ক্রমে ক্রমে নুয়ে এসে বুকের ওপর এসে পড়েছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন। বহু দূরের এক উত্তুঙ্গে তুষার মণ্ডিত পর্বত চূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতন সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রাক্ত আলোকিত করে থক থক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল। আর তারপরে চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগাঁ। খড়ের পিছনে ছায়া গহন মাসপনে বিকেল নেমে এসেছে। বইচি ঝোপে শালিকের দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা। মাটির খড়ের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতো কালো ভাবগভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সে দৃশ্য মিলে গেল। দেখি আমার ঘরে খাটে শুয়ে আছি, আর পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটা মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেকদিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওই ছিল আমার বাস্তুভিটা। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ, এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে। এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রীজ্ঞান, সকলে আমাকে অতীশ দীপঙ্কর বলে ডাকে। নরপালদেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের এক সংঘবীর ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা একটু নষ্ট হয়। দেশের টোলের উত্থাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান সাক্ষ্যশ্রীর পরে আমি তিব্বত যাই সেই ধর্ম পুনরুদ্ধারের জন্য। আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়। আজ অনেক দিন পর পৃথিবীতে এই বাংলায় ফিরে এসে সে কথা যেন আরো বেশি করে মনে পড়ছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয় বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নরপালের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন, আমি তখন নালন্দার অধ্যাপক। আমার স্পষ্ট মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি।
এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নরপাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয়, আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর সময় মতো আমি তাতে চর্চা রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি করি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। এই মূর্তিটির টানে অনেক দিন পর আবার এই পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমায় নাস্তিক বলতো, কারণ একেই আমি বৌদ্ধ ছিলাম, তার উপর সাধারণ ভাবের ধর্মবিশ্বাস ছিল না। যে অরুণচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্যে আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি, তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি তো নগণ্য। কিন্তু যে বিশাল সংঘরাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যতে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি, সেখানে সেসব যুগ পূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্যও নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক, শুধু এইটাই কামনা করি। বৌদ্ধ ভিক্ষু কোথায় যেন মিলিয়ে গেলেন। কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি, তখন ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ছাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডাক্তার সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, তার সেই মূর্তিটা কোথায় ডাক্তার সেন? ওটা এখন এখানে নেই, ঢাকা মিউজিয়ামে। কে কেমন? হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, এগুলো সব সত্যি দাদু? আলবাত। দাদু থামলো, তারপর উঠে এবার একটা বিড়ি ধরালো, তারপর শুকটান দিতে দিতে আবার শুরু করলো। তো আরেকটা গল্প বলি। তা বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়ি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেকের দোকানেই বেচা কেনা একবারে নেই বললেই চলে। তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারির দোকানের লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারির ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ তার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু।
ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছি, 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো না কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না। তাই সে যতীনকে খুব খাতির করে। যতীন বললে, এই দেখো, শুধু দোকানদার হয়ে খরিদ্দারের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে থাকলে আর টাকা আসে না তো, ঘুমি আসে। 5টা খবর রাখতে হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেকদিন দেখি নাই, কিছু খবর আছে নাকি? আরে সেই খবর দিতেই তো আসা। আরে বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলি কি আর টাকা আদায় করা যায়? অনেক ক্ষতি জানতে হয়, অনেক কাঠ খড় পুড়িয়ে তবে টাকা আসে, বুঝলে? শোনো, এখন কি দেবে বলো? চারই তো যতীন ভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর আনে একদম পাকা, এই বলে দিলাম। যাক, এখন আসল কথা তোমায় বলি, বেশ মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে এত মন দিয়ে শোনে না। তা ব্যাপারটা হচ্ছে এই, গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এ রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোন একটা বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে ওই মশলার বস্তাই ছিল সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতি বস্তাটি ওজনে প্রায় 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানির গঙ্গার ভিতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চূড়াবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। এবার জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছি, তখন এই ব্যাপার। সারেঙ্গ শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না। জাহাজ ডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায়। জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদ বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলো প্রায়ই ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে এই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে শেষ পোর্ট কমিশনারের লোকেরা সেই সব তুলে পাড়ে টেনে নেয়। কাল 8:30টার সময় নিলাম ডেকে এই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে। এবার থরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। তা যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ মনে করিয়ে দিয়ে বলল, দেখো ভাইয়া, টাকা যদি পিটতে চাও তাহলে এই সুযোগ কিছুতেই ছাড়ার নয়। জলের দামে মাল বিক্রি যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলেম। আমি 7:30টার সময় এসে তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? পরদিন হাজারি যতীনকে নিয়ে যথা সময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছাতে আর বেশি দেরি নেই। দূর থেকে একটা কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলেছে, আর হাজারি পেছন পেছন ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে যাতে না যায় তার জন্য। হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই
নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিস ফাস করে কি সব কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলেন। যতীন বললে, কি খবর ভাইয়া, সুবিধা করতে পেরেছো তো? হাজারি খুব ব্যস্ত সমস্ত ভাবে বললে, পরে বলবো, কাজ হাসি। এখন কটা বস্তা গুনে দেখলে বলো দেখি। 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে অগন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। ওহ, এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান করে দিতে পারলে সে হাঁপ ছেড়ে বাঁচে। ওয়ে ভাইয়া, শুভ কাজে বিলম্ব কেন? আরে এখন একটা লরিটাকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তা চালান দিয়ে দাও, আমি তো তখন এগিয়ে যাই। একেবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিক লোকের মহাভিড়, একেবারে হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, হাজারি কেবল চেঁচাচ্ছে। সে যেন কিছুই গোছ গাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যের পূর্বেই সব মাল তার তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলোর উঁচুও কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে সেটা তার মাথায় ঢুকলো না। গুদামের দরজা তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দুম করে শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে, অথচ ঘরের দৌড় জানলা সব কিছু বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভিতরে যাবেই বা কি করে, আর বাইরে বেরোবেই বা কি করে? আর সব থেকে বড় কথা, চোর টোর যদি না এলো তবে শব্দও বা করে কে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভিতর দরজায় ধাক্কা মারছে অনবরত। শেষ রাতের বাকি সময়টা এইভাবে শব্দ শুনে কেটে গেল।
আরো আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গে গুদাম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড ও ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যার উঠতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্রই দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে, কই বস্তাগুলো তো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে সব কিছুই নয়। তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশদের মধ্যে কারসাজি। তারাই মজা দেখবার জন্য চুরির এই গুজব রটিয়েছে। কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল, আর সেই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারল না। চোর যদি এসেই থাকবে তবে সে কিছু নিলে না কেন? উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল, এ কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এই সব আয়োজন করেছে? 7-5 ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই এই দোকানে পাহারা দেবে। করলেও তাই। রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটা বস্তার গাদা ভালো করে দেখতে লাগলো। তারপর ভিতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে একটা নয়, হবসের 4 লিভারের 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। ঘরে চাকরটা আগের একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাতের ব্যাপারটাও তার বেশ মনে আছে। তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ, ছপাস ছুপ তুম দাম যা খুশি। ঘরের ভেতর বস্তায় বস্তায় কি বিষম ধস্তাধস্তি হচ্ছে রে বাবা, যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে। ঘরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো ওই তালাটা ঠিক আছে কিনা। কিন্তু তালা দুটো তো ঠিকই আছে। এবার হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলে 2টো প্রকাণ্ড বস্তা ঘরের ভিতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারি চোখ দুটো ডাগর হয়ে উঠল। এ আবার কি কথা? এই বস্তা জীবন্ত হয়ে উঠল কি করে? নাকি সে চোখে ভুল দেখছে? অনিদ্রার দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। এবার হাজারি যখন চোখ খুলল তখন ভোরের আলো জানলার গড়া দিয়ে ধরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে
শব্দ টব্দ সব থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু বাবু, সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায়। হ্যাঁ। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিচ্ছু নেই, মালপত্র সব ঠিকই আছে। তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলি যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি কিন্তু ঠিক সেই জায়গায় নেই। প্রত্যেক বস্তাটি যেন সরে সরে একটার থেকে আরেকটা তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পিছনের দিকের কতগুলো বস্তা হাঙ্গুল বাঙ্গুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহা ভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে তবে শব্দের সৃষ্টিপাত কেন, আর চোর ঢোকেই বা কোথা থেকে? সব থেকে বড় প্রশ্ন তো এইটা। তার থেকেও বড় প্রশ্ন, ওই বেরিয়েই বা যায় কি করে? এ তো অসম্ভব ব্যাপার। তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে ওই মশলা বস্তার ভিতরে ঢুকে বসে আছে নাকি রে বাবা? লাটের মাল কিনে অবধি 2 রাত্রি তো এইভাবেই কাটলো, আজ আবার 3য় রাত্রি। হাজারি রোগ অসম্ভব বেড়ে গেছে। আজ সে মরিয়া হয়ে 2 জন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধ করার জন্য দিন মানে সে খুব ঘুমিয়ে নিয়েছে, পাছে রাতে ঘুমিয়ে পড়ে। পাশের ঘরের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারির চোখের পাতা পড়ে না, সে ঠায় জেগে আছে, কোথাও কিচ্ছু নেই। কিন্তু হঠাৎ একই কাণ্ড! শত শত লোক একত্রে খুব দম দিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয়, অবিকল অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার দোরগোড়ায় যে 2টো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে, এই তোরা শিগগির ঘরের পিছনটা গিয়ে দেখ তো, চোরেরা কোনো শীত কেটেছে নাকি, দেখ, যা যা যা। তারপর হাজারি গুদামের তালা খুলে ফেল। কিন্তু কিসের শীত, কোথায় বা চোর? এবার বস্তাগুলো যেন সব হাই ছেড়ে ষাঁড়বন্দি হয়ে দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয়ের সুরে বললে, বাবু বাবু, এদিকে চেয়ে দেখুন বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি 2 চোখ বিস্ফারিত করে চেয়ে বললে, হ্যাঁ বলে কি? আমার মশলার বস্তারা নাচছে, এ আবার কি কথা? চাকর দুজনে দৃশ্য দেখেই ভয়ে দিয়ে চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড, বস্তাগুলো সব একটার পর একটা ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সৈন্ধব লবণের প্রকাণ্ড জাঁতরেল গোছের বস্তাটা তো সর্বাগ্যে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে ছুটলে। অন্য বস্তাগুলো সব সারি সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে, পেছনে পেছনে চলেছে ষাঁড়বন্দি গুদামের অন্যান্য বস্তা। এইভাবে হাজারির মশলার গুদাম একেবারে উজাড় হয়ে গেল। শেষ রাত্রি, আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মোটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে
এ কি স্বপ্ন না সত্যি? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার তখন লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছলো এবং গঙ্গায় উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিলে ডুব। এইভাবে পর পর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল। এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো, তারপর গুদামের অন্য অন্য সব বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। বাবা, মশলা ভূত এরকমও হয় নাকি দাদু? দাদু হালকা দাঁত বের করে চোখ বড় বড় করে বলল, হয় হয়, বুঝলে দাদু ভাইরা, সব হয়। শুনলেন আজকের গল্প ভূত পেতনির কথা পর্ব 2। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, ভিডিও এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুক শেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুক শেলফ।